কেমন আছেন আপনারা? আমি অসিত। আজ 27শে মের সকালে আবার আপনাদের সামনে এসেছি নতুন কিছু তথ্য নিয়ে, শান্তিনিকেতন থেকে। আশা করি আজকে যা বলবো সেগুলো সব সত্য ঘটনা আর সফলতার কথা। কাজেই মন দিয়ে শুনুন। কয়েক মিনিটের ব্যাপার, তবে দিনটা ভালো কাটতে পারে শোনার পর। সফলতা এই শব্দটা এই মুহূর্তে আমি আম, যেভাবে সংজ্ঞায়িত করছি সেটা আগে পরিষ্কার করে নেওয়া উচিত। সফলতা বলতে আমি একটা ইংরেজিতে বলে ব্রেক থ্রু, মানে বড়, বিরাট বড় কিছু নয়, মানে বিশ্ববিখ্যাত আপনি একটা লোক হলেন, ওটাও সফলতা। কিন্তু এই মুহূর্তে আমার কাছে সফলতাটার পরিভাষা হলো জীবনে একটা বড় কিছু করে ফেলা, যা আপনি ভাববেন করতে পারছেন না, বা আপনি ভাবতেন করতে পারবেন না, সেই ধরনের কিছু একটা করে ফেলাই হলো সফলতা। এই পরিভাষাটা মনে রাখবেন। ক্রসিং ওয়ান মাইলস্টোন ইন লাইফ, মানে একটা মাইলস্টোন ক্রস করা, বড় মাইলস্টোন, এটাই হচ্ছে সফলতা। আর এই পরিপ্রেক্ষিতে আমি দু একটা ঘটনা প্রথমে বলবো, তারপরে উপসংহারে আমি আপনাদের আমার জীবন থেকে শেখা যে উপলব্ধিটা সেটা আপনার সঙ্গে শেয়ার করব। আর অনুরোধ করব ওই উপলব্ধিটা আপনি একটু ভালো করে তলিয়ে দেখুন, আপনার জীবনে তার একটা সুযোগ দিন। শুরু করি। দেখুন, আমি অত্যন্ত একটা মিডিয়কার ছাত্র ছিলাম। একবারে মধ্যবর্তীও বলতে পারেন, নিচের দিকেও বলতে পারেন। তবে আমার যে পরিবার, এই পরিবারের সবাই, মায়ের দিকে বলুন বাবার দিকে বলুন, সবাই ওয়েল প্লেস ছিল, উচ্চশিক্ষিত ছিল। আমার বাবা খুব দুঃখ করতেন আমার ছেলেটা বোধহয় বয়ে গেল। না, ঠিক বয়ে যায়নি। আপনারা হয়তো জানেন আমি বিরাট বড়সড় কিছু হতে পারিনি ঠিকই, কিন্তু বয়ে যায়নি। এই এই যে পরিবর্তনটা আমার জীবনে হলো, শেষ জীবনে বাবা আমার কাছে ছিলেন এবং বাবা বলতেন, তুই তো নিজের পায়েই দাঁড়িয়েছিস। এ বাবার কাছ থেকে এই কথাটা শুনে আমার চোখে জল এসে, কেননা বাবা অনেককেই বলে বেড়াতেন আমার ছেলেটা বয়ে গেল। বাবার এই আনন্দটা, এটাই আমার সফলতার পরিতৃপ্তি ছিল তখন। এটা কি করে ঘটলো তার মূল ঘটনাটা ছোট্ট করে আপনাদেরকে বলবো। দেখুন, আমি ভালোই চাকরি বাকরি করতাম, মন্দ করতাম না। আম, সমাজে মোটামুটি ভালো জায়গাতেই ছিলাম সামাজিক হিসেবে। সমস্ত জীবনের ক্ষেত্রে নয়, যে সমাজে আমি বাস করি সেখানে লোকে একটু বলতো যে না, ছেলেটা ভালোই কাজকর্ম করে। কিন্তু আমি সন্তুষ্ট ছিলাম না, আমি পরিতৃপ্ত ছিলাম না। সবসময় ভেতরে একটা নিরাশা কাজ করতো যে এই কাজগুলো আমি যে করছি, এটাতে আমার সম্পূর্ণ পূর্তি হচ্ছে না, আমার মনের সন্তুষ্টি হচ্ছে না। এই মতো একটা অবস্থায় আমার সঙ্গে একজন ভদ্রলোকের আহ, পরিচয় হলো। তিনি আমার পরবর্তী সময় আমার জীবনের মেন্টর হলেন। উনি বিশ্বের একজন অন্যতম প্রশিক্ষক এবং বিশ্বের একটি অন্যতম প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে এখানে এসেছিলেন। হাজার হাজার লোককে তাদের জীবনে পরিবর্তন এনেছেন, আমি তাদের ভেতরে একজন। তার সঙ্গে আমার যখন যোগাযোগ হলো আর আমি তার ট্রেনিং ক্লাসটা করলাম, প্রথম ক্লাসটা করলাম, আমি এত বেশি অনুপ্রাণিত হলাম। আমার মনে হলো যে আমার আহ, জীবনে বড় কিছু করা হবে, করতে পারবো। তখন আমার মনে হলো যে আমি এতদিন, তখন আমার প্রায় 40 বছর বয়স, এতদিন খুব একটা কিছু করিনি। আমার নবজন্ম হলো, এবার নতুন করে জীবন শুরু করব। আর উনিও আমাকে স্নেহ করতেন, বকাবকি করতেন ঠিকই, কিন্তু স্নেহ করতেন, ভালোবাসতেন। প্রায়ই বলতেন, অসিত, তোর চাকরিটা কবে চলে যাবে? এবং আমি অত্যন্ত বিরক্ত হতাম, কেন আমি তখন ব্রিটিশ হাই কমিশনে কমার্শিয়াল অ্যাডভাইসারের পোস্টে কাজ করি এবং ওয়াকি টকি নিয়ে ঘুরি, অনেক মাস্তানি করে বেড়াই সমাজে, ভালো চাকরি করি বলে একটা আমার গৌরব ছিল। কেউ যখন এই কথাটা বলতো তোর চাকরিটা কবে যাবে, আর উনি একজন এত গণ্যমান্য একটা লোক, একটা প্রসিদ্ধ লোক, তার মুখের কথাটা লেগে না যায় এই ভয় করতো। আমি বলতাম, সব সময় তুমি এরম ভাবে বলো কেন, হ্যাঁ? তোমার কথা যদি লেগে যায় তো আমার কত বড় ক্ষতি হবে। ও হাসতো, বললো, তোর মনে হচ্ছে ক্ষতি হবে, কিন্তু আমার কথাটা লেগে গেলেই তোর জীবনের দরজাটা খুলবে। আমি তখন সে কথাটা বুঝতে পারিনি। পরবর্তী সময় আমি তাকে ধরলাম যে আমি তোমার মতো একজন ট্রেনার হতে চাই, আমাকে তুমি প্রশিক্ষণ দাও।
ও আমাকে বলল, তুই ছেলেটা ভালো, মন্দ নয়, কিন্তু দেখ বাবা, এই দু নৌকোতে চলা যায় না। আমি আমার নিজের ভাইকেও এই ট্রেনিংটা দিতে পারিনি, কেননা সবাই ওই তাদের জীবনের ওই জায়গাটায় থাকবে, ওপর থেকেও পেড়ে খাবে, নিচের থেকেও কুড়িয়ে খাবে। ওটা আমার পথ নয় বাবা। আমি তোর থেকে পয়সা কড়ি নেবো না, তুই কাজের ছেলে, তুই বাড়িতে যা ভেবে দেখ, চাকরিটা ছাড়তে হবে। দেখ, আমি পয়সা কড়ি কিন্তু কিচ্ছু দেবো না, আর কাউকে তুই বলতে পারবি না যে আমি তোর চাকরি খেয়েছি, কিন্তু আমি তোকে একটা সুযোগ দেব। যদি তুই এই এই চ্যালেঞ্জটা নিতে পারিস। দেখুন, একজন প্রশিক্ষকের কত কনফিডেন্স ছিল, সে আমার কেরিয়ার নিয়ে খেলছে। হ্যাঁ, আমাকে বলল, তুই চাকরিটা ছেড়ে আয়, রিজাইন করে আয়, আর সেই রেজিগনেশন লেটারটা আমি দেখব, দেখবো না, সই করা অ্যাকসেপ্টেড হয়েছে সেটা দেখব, তারপরে তোর খেলা শুরু হবে। যেদিন সেই কথাটা বলল, আমি একেবারে ভেতর থেকে ক্ষতবিক্ষত হয়ে গেলাম। আমার মনে আছে এখনো, পার্ক স্ট্রিটের একটা ঘরে ওনার সঙ্গে আমার কথা হচ্ছিল। ওইখান থেকে আমি পার্ক স্ট্রিটের বাস স্টপেজে গিয়ে আমি থাকতাম গড়িয়াতে। তো ওখান থেকে যে বাসে করে যাচ্ছিলাম, আমার পাগলের মতো অবস্থা। মানে আমি কি করব? আমাকে আমার আমার প্রশিক্ষক আমার চাকরি খেতে খেতে চান, শুধু এটাই বারবার মনে হচ্ছে। সারা রাত, বুঝলেন, আমি ঘুমোতে পারলাম না। আমার মনে শুধু ওই একটাই কথা, আমি তোকে একটা সুযোগ দেবো, আমি তোকে এবং আমি ওনার প্রশিক্ষণকে প্রচন্ড বিশ্বাস করতাম। ওনার ওই কড়া কড়া কথাগুলো অনেক সময় আমার পছন্দ হতো না, কিন্তু ওটা করতাম। সকাল 5টার সময় সারা রাত্রির জেগে ভাবলাম। হ্যাঁ, একদিকে ভাবছি আমার চাকরি চলে যাবে, কি হবে, কে দেখবে আমাকে, আর অন্যদিকে ভাবছি আমি একটা সুযোগ দেব। সকাল 5টার সময় আমি বাইরের বারান্দায় এসে ভাবলাম, ওই সুযোগটা আমাকে নিতে হবে। আমি কি বলবো আপনাকে, ওই রকম একটা চাকরি, 5:30টার সময় আমি রেজিগনেশন লেটার দিয়ে 8:30টায় আমি চার্টার্ড বাসে করে ব্রিটিশ ডেপুটি হাই কমিশনে যেতাম। আমি আমার ডেপুটি হাই কমিশনার, তিনি স্যার ইয়ান মাকলুনি, আর আমাকে খুব স্নেহ করতেন। 15 দিন পরে আমার লন্ডন যাওয়ার কথা ছিল একটা বিশেষ ট্রেনিংয়ে। আই ওয়াজ ইন ইজ গুড বুকস। তো আমি তার সেক্রেটারি ডিসিলভাকে বললাম, আমি আহ, ইয়ানের সঙ্গে দেখা করতে চাই। বললো, হ্যাঁ, আমি তোমায় জানাবো, তুমি যাও তোমার চেম্বারে। আমি বসে রইলাম। হঠাৎ ইন্টারকম এলো যে, চলে এসো, ইয়ান অপেক্ষা করছে তোমার জন্য। 8:30টার সময় উঠে দাঁড়িয়ে আমার পিঠে হাত দিয়ে বললো, বসো। কি ব্যাপার? আমি বললাম, আমি আপনাকে একটা খবর দিতে এসেছি। আমি একটা প্রশিক্ষণ নিতে যাচ্ছি, আর তার কন্ডিশন হচ্ছে আমার চাকরিটা ছাড়তে হবে। ও হেসে বললো, কেন, আমরা তোমায় ভালোভাবে দেখাশোনা করছি না? কথাটা মনে আছে কিন্তু এখন। আমি বললাম, না, এটা একটা আন্তর্জাতিক ট্রেনিং, আর আমার জীবনের এটা ভবিষ্যতের ব্যাপার, আমাকে এই ঝুঁকিটা নিতে হচ্ছে। আপনি আমার রেজিগনেশনটা অ্যাকসেপ্ট করে দিন, আজকেই আমাকে আমার ট্রেনারের কাছে গিয়ে আপনার অ্যাকসেপ্টেড রেজিগনেশনটা দেখাতে হবে। উনি বললেন, তোমার এই সিম্পলিসিটি আর তোমার ফ্র্যাঙ্কনেসটা আমি অনেকদিন আগে লক্ষ্য করেছি। বাহ, চমৎকার! তোমার মতো লোকজন খুব একটা আমি এই দেশে দেখি না। আমি তোমায় শুভেচ্ছা দিচ্ছি। আর দেখো, পৃথিবীর যে কোনো সময় যে কোনো জায়গায় তুমি যদি কোনো রেফারির দরকার হয়, তুমি আমার নাম লিখে দেবে। ওনার লেখা চিঠিটা আজও আমি যত্নে রেখেছি। প্রায় ঘন্টা দুয়েক বসার পর উনি আমার সমস্ত প্রভিডেন্ট ফান্ড লিকুইডেট করে আমাকে মুক্ত করে দিলেন। আর আমার জীবনের ভেতরে তখন হাহাকার চলছে। তখন আমি ভুলে গেছি আমি একটা সুযোগ নিতে যাচ্ছি। আমার চেম্বারটার দিকে তাকিয়ে দেখলাম, পেছন দিকে একটা সুন্দর বাগান ছিল, আমি তাকিয়ে থাকতাম, ওখানে কত লেখাপড়া করতাম। আর ভাবলাম যে আমার তো সব চলে গেল। আর দীর্ঘ 5 বছর ওখানে আমি কাজ করেছি। আমি আমার যে বড় বড় কন্ট্যাক্ট, মানে আমি বিল্ডারদের সঙ্গে বসতাম, অনেক টপ কন্ট্যাক্ট ছিল, ইন্ডাস্ট্রিয়াল কোলাবোরেশন করতাম। তো কারোর সঙ্গে আমি বেশি সম্পর্ক রাখিনি, শুধু ওই ট্রেনিংয়ে নিয়েই থাকতাম, আমার ট্রেনারের পেছনে পেছনে ঘুরে বেড়াতাম। আমি যখন ওখান থেকে বেরোলাম, এই জুন মাসের 22 তারিখ, 1992 সাল, প্রখর রোদ, আমার চোখ লাল হয়ে গেছে।
রাগে আমি আত্মহারা হয়ে গেছি। ওই হাতে কাগজটা নিয়ে পেছন দিকে একবার তাকালাম, ব্রিটিশ ব্রিটিশ হাই কমিশনের আমার অফিসের সুন্দর বিল্ডিংটা, তার পরীক্ষা পার হয়ে হাঁটতে 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 আমি পার্ক স্ট্রিটের পার্ক ম্যানশনে আমার প্রশিক্ষকের সঙ্গে দেখা করলাম। আর আমার রাগে তখন চোখ লাল হয়ে গেছে। দরজা খুললাম, দরজা খুলে ওনাকে কিছু না বলে ওনাকে অতিক্রম করে দরজার ভেতর দিয়ে ঢুকে গিয়ে ওনার টেবিলের সামনে বসলাম। উনি এসে বললেন, কি ব্যাপার? আমি আমার রেজিগনেশন লেটারটা ওর টেবিলের ওপরে এমনি করে চাপড়ে ধরে বলতাম, তুমি সারা জীবন আমাকে বলেছো আমি ব্রিটিশের দালাল, আমি জীবনে কিছু করতে পারবো না, আমি খুব ইমোশনাল লোক, আমি সারা জীবন চাকরি করে কেরানি হয়েই থাকবো, এরকম অনেক বিদ্রূপ তুমি আমায় করেছো। গতকাল তুমি যে চ্যালেঞ্জটা ছুঁড়ে দিলে, আমি ওটা অ্যাকসেপ্ট করলাম। কিন্তু দেখো, আমি একটা জিনিস তোমাকে বলছি, জোঁক যেরম ভাবে রক্ত খায়, ঠিক সেইভাবে আমি তোমার রক্তটা খাবো। ওই লম্বা কালো লোকটা নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে তার বুকের ভেতর আমাকে লেপ্টে নিয়েছিল। তার ঘামের গন্ধটা আমার বড় বীভৎস লাগছিল। কিন্তু সে আমাকে বলেছিল, আমি জানতাম তুই একটা বাঘের বাচ্চা, তুই এটা করবি, আমি জানতাম। তুই যদি আমার সব কথা শুনে চলিস, তোকে আমি আমার থেকেও দারুণ বড় একজন ট্রেনার বানিয়ে দেব। এবারে চলে আসি, আমি ট্রেনার হয়েছি, আমার জীবন পরিবর্তন হয়ে গেছে, রাস্তাটা পুরো পাল্টে গেছে, যে রাস্তায় আমি হাঁটতাম সেই রাস্তাটা পাল্টে গেছে। আমি যে কথাটা আপনাকে বলতে চাই সেটা হচ্ছে, আপনার জীবনে একটা সফলতা দরকার, মোক্ষম সফলতা। সফলতার পরিভাষাটা তো মনে আছে তো? বিশাল বড় কিছু নয়, কিন্তু যেটা আপনি পারবেন না ভেবেছেন সেই কাজটা যদি আপনি করে ফেলতে পারেন, ওইটাই হচ্ছে আপনার জীবনের প্রথম সফলতা। এই একটা সফলতা যদি আপনার জীবনে আপনি নিয়ে আসতে পারেন, দেখবেন আপনার জীবনে নতুন দরজা খুলে যাবে। আপনি জীবনে অনেক অসাধ্য সাধন করবেন, অনেক বড় বড় কাজ করবেন, অনেক মানুষের কাছে আসবেন, অনেক বড় কাজে দক্ষতা অর্জন করবেন, অনেক বড় সংকল্প নিয়ে কাজ করতে পারবেন। এই সব কথাগুলো আজ আমার জীবনে সত্যি হয়েছে। তারপরে একটা ছেলেকে আমি ট্রেনিং দিয়েছিলাম আমার মতোই। সেই ছেলেটা ট্রেনার হতে চায়নি, কিন্তু আমার তাকে ভালো লাগতো, তাকে ট্রেনার করব। সে বলতো, না না, আমি তো ওই ক্যারিকেচার কমিক করি, আমি বম্বেতে ওই সব করবো। আমি বললাম, না, তুমি ট্রেনার হবে। ও বললো, আমি পারবো টারবো না। আমি বললাম, দেখো, একটা কাজ তোমায় করতে হবে। আমি এই যে 3 ঘন্টার প্রেজেন্টেশনটা দিই, তুমি 25 বার এই প্রেজেন্টেশনটা শুনবে, আর 100 বার এই প্রেজেন্টেশনটা প্র্যাকটিস করবে। পারবে তো? বলে, আপনি যদি বলেন করব। ছেলেটা করেছিল। তারপরে ও বলল যে, যেদিন ওর প্রথম বিজ্ঞাপন বার করলাম, আর প্রথম যেদিন ওর ওই 3 ঘন্টার প্রেজেন্টেশনটা ছিল, সে ওখান থেকে পালানোর চেষ্টা করেছিল। বলে, আমার দ্বারা হবে না, আপনি করুন। আমি ওকে এখনো মনে আছে পেছন থেকে ধাক্কা দিয়ে স্টেজে তুলে দিয়েছিলাম। ওই 3 ঘন্টার প্রেজেন্টেশনটা ওই ছেলেটি দিয়েছিল, যে ছেলেটা ক্যারিকেচার করতে বম্বে যাবে ভাবতো। সেটা করার পর ওই ব্যাচের প্রায় 15-20 জন তার কোর্স জয়েন করলো। তার পুরো ব্যাচটা ভরে গেল। সে তখন বলল, অসিত, আমি পারবো। এটা হচ্ছে দ্বিতীয় উদাহরণ। যে কাজটা ও বলেছিল পারবো না, সেই কাজটা যখন ও করে ফেললো, তারপরে সেও তার জীবনে অনেক বড় বড় কাজ করতে পেরেছে। সে এখন আমার সঙ্গে নেই, সেটা অন্য কথা। কিন্তু ছেলেটা যে জায়গায় ছিল, সেই জায়গা থেকে আজকে যে জায়গায় আছে, সেটা তার একটা সন্তুষ্টির জায়গা। অনেক ব্যর্থতা, অনেক আনন্দ নিয়ে অনেক দূরে গিয়েছে। এটা হচ্ছে দ্বিতীয় ঘটনা। এই দুটো ঘটনার পরিপ্রেক্ষিতে আমি আপনাদের একটাই কথা বলবো, উপদেশ নয়, উপলব্ধি। উপদেশ দেওয়া নয়, উপলব্ধি ভাগ করে নেওয়া। একটা সফলতা আপনার জীবনে আনুন। তারপরে যেরকম বরফের গোলার সঙ্গে আরো বরফ আপনা আপনি জুড়ে যায়, ইংরাজিতে বলে স্নো বলিং, আপনার জীবনে সেই ঘটনাটা হবে।
আজকে এই পর্যন্ত থাক। জানাবেন কেমন লাগলো। খুব ভালো থাকবেন। আবার দেখা হবে।